সাংবাদিক বন্ধুদের আজ ট্যুরিজম দপ্তরের তরফ থেকে এখানে উপস্থিত হওয়ার জন্য নমস্কার জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম তপন দাস মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন সবাইকে কিছু বিষয় আপনাদের মাধ্যমে বহুল প্রচারিত আপনাদের সংবাদ মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি আমাদের দপ্তরের তরফ থেকে। আপনারা জানেন যে পর্যটন দপ্তর বিভিন্ন বহুমুখী পরিকল্পনা নিয়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর কাজ করে চলেছে এবং ইতিমধ্যে রাজ্যের পর্যটনকে আরো আকৃষ্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করে চলেছি। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদেরকে আর্থিক অনুদান প্রদান করে থাকে এবং সেই আর্থিক অনুদান এবং রাজ্য সরকারের প্রচেষ্টার মাধ্যমে আমাদের রাজ্যে পর্যটনের যে ক্ষেত্রগুলো, স্থানগুলো রয়েছে সেগুলোকে আমরা উন্নতিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আগামী দিনেও সেটা আমাদের জারি থাকবে। তার বাইরে আপনারা জানেন যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের পর্যটনকে যেগুলো সুপ্ত ছিল, অজানা ছিল, বিশ্বের কাছে ভ্রমণ পিপাসু মানুষের কাছে সেগুলোকে আরো জনমুখী করার জন্য আমরা ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা নিযুক্তি দিয়েছি। আজকের এই সাংবাদিক বৈঠকে আমি শুরুতেই যে সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দেওয়ার পর একদিকে যেমন ত্রিপুরা পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি আমাদের দপ্তরের যে রেভিনিউ, টিটিডিসিএল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রেভিনিউ সেটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল বিভিন্ন রাজ্য থেকে এবং দেশের বাইরে থেকে, বহির্দেশ থেকে পর্যটকদের যে আগমন এই রাজ্যে আরো বৃদ্ধি পাবে। আমি এখানে সৌরভ গাঙ্গুলির সাথে আমাদের যে চুক্তি হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও এবং অফিসিয়াল যে এগ্রিমেন্ট আমাদের হয়েছে সেটা আমরা ধরতে পারি যে অক্টোবর মাস থেকে তার পথ চলা শুরু হয়েছে। কারণ আপনারা জানেন যে গত জুলাই মাস থেকে তার প্রসেস আমরা শুরু করি। তার পরবর্তী সময় বিভিন্ন কাজ ছিল, দুর্গা উৎসব, দিওয়ালি, সমস্ত কিছুর পর আমরা অক্টোবর নভেম্বর মাস থেকে সৌরভ গাঙ্গুলির সঙ্গে এগ্রিমেন্টের ভিত্তিতে উনি শুটিং করে গেছেন ডিসেম্বর মাসের 11 এবং 12 তারিখে এবং খুব শীঘ্রই এই যে ছোট ফিল্ম ফুটেজ গুলো আমরা ট্যুরিজমের মাধ্যমে সারা দেশে, সারা রাজ্যে আমরা সেগুলো প্রচারে আনবো। তো এই অক্টোবর মাস থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে, আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি, এই 3 মাসে
টোটাল টুরিস্ট আমাদের এসছে 1,55,183 জন। 1,55,183 জন টুরিস্ট দেশের বাইরে থেকে, রাজ্যের বাইরে থেকে আমাদের এই রাজ্যে এসছে। আমরা যদি 22-23-এর 3 মাসের সঙ্গে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের সঙ্গে তুলনা করি, কারণ আমরা জানি যে অক্টোবর থেকে টুরিস্টদের আনাগোনাটা বেশি শুরু হয় প্রতিটি জায়গায় যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে। আমরা যদি 22-23-এর সঙ্গে সেটাই তুলনা করি, তবে 22-23-এ ছিল 84,217 সংখ্যাটা, আর আজকে এই 23-24-এ সৌরভ গাঙ্গুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সেটা দাঁড়িয়েছে 1,55,183 জন। আমরা যদি টাকায় সেটাকে কনভার্ট করি, যে রেভিনিউ কত এসছে, যেটা 22-23-এ রেভিনিউ এসেছিল আমাদের 1,02,10,000 টাকা, এবার 23-24-এ সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি পাওয়ার পর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে সেটা হয়েছে 1,23,13,000 টাকা, যেটা আগে ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 22-23-এ 1,02,00,000 টাকা, সেটা হয়েছে আমাদের 1,23,13,000 টাকা। অর্থাৎ আমাদের প্রায় 21 লক্ষ টাকার উপর বেশি এই 3 মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমাদের রেভিনিউ টিটিডিসিএল, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাকাউন্টে এসছে। এবং টুরিস্ট যে ফুটফল, সেটা আমি যেটা বলেছি আগে, বিগত 3 মাসে হয়েছে 1,55,183, এবং 2022-23-এ সেটা ছিল এই 3 মাসে 84,217 জন। তো আমরা বলতেই পারি হলফ করে যে আগামী দিনে এই ট্যুরিজমে আমাদের টুরিস্ট যে ফুটফল, পর্যটক ত্রিপুরা রাজ্যে আরো আসবে। কারণ এটা এখন আমরা প্রচারে নেই, যে ফিল্মগুলো, ছোট ফিল্মগুলো হয়েছে, সৌরভ গাঙ্গুলি মহোদয় যেটা শুটিং করে গেছেন, আগামী দিনে আবার আসবেন, সেই ফিল্মগুলো আমরা খুব শীঘ্রই প্রচারে নিয়ে আসব রাজ্যের মিডিয়ার মাধ্যমে এবং বহির্রাজ্যের মিডিয়ার মাধ্যমে। তো আমরা আশাবাদী যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল আরো বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ তাতে আরো অনেকটাই বৃদ্ধি পাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের পর্যটন দপ্তরের যে বহুমুখী পরিকল্পনা, বিভিন্ন সময় সেগুলো আলোচনায় এসেছে, এবং আগামী দিনে আমরা কি করতে চাই। কারণ আপনারা জানেন যে পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে একটু সময়ের প্রয়োজন, এবং ধীরে ধীরে আমরা ট্যুরিজমের প্রচার এবং প্রসার কিভাবে করা যায় এবং ট্যুরিজমকে কিভাবে একটা লাইভলিহুড, তার মাধ্যমে কিভাবে যুবকরা প্রত্যন্ত অঞ্চলে, শহরে লাইভলিহুড আর্ন করতে পারে, সেটা আমাদের একটা বিচার্য বিষয়, এবং সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা ট্যুরিজমের বহুমুখী যে পরিকল্পনা, প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সার্ভিসের বাইরে গিয়েও যে সিস্টেম আমরা চালু করতে চাইছি, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা হোমস্টে ফ্যাসিলিটি। আপনারা সবাই জানেন বহির্রাজ্যে এই হোমস্টে ফ্যাসিলিটি রয়েছে, এবং আগামী দিনেও, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা নারিকেল কুঞ্জে 11টা হোমস্টে ফ্যাসিলিটি সেখানে উদ্বোধন করব। প্রাইভেট উপজাতি যুবক যারা রয়েছে, যারা ট্যুরিজমের মাধ্যমে স্বয়ংসম্পন্ন হতে চায়, লাইভলিহুড আর্ন করতে চায়, তারা সেই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে, ট্যুরিজম থেকে তাদেরকে সাপোর্ট করেছি, এবং আগামী দিনেও আমরা সেই সাপোর্ট করব। এবং তার অঙ্গ হিসাবে আগামী 12 তারিখ এখানে সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর সাহেব আছেন, আমরা নারিকেল কুঞ্জে সেখানে এই 11খানা হোমস্টে ফ্যাসিলিটি আমরা উদ্বোধন করব, এবং রাজ্যের মানুষকে আহ্বান জানাবো যে নারিকেল কুঞ্জে গিয়ে শুধু থাকার জায়গার যে অনেক সময় কথা হচ্ছিল যে অভাব
একটা জায়গায় থাকতে হয়। তার বাইরেও এই 11খানা হোমস্টে ফ্যাসিলিটি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা যোগাযোগ করে ট্যুরিজমের সঙ্গে, দপ্তরের সঙ্গে সেখানে বুকিং করাবেন এবং নিজের ঘরোয়া পরিবেশে, প্রাকৃতিক মনোরম পরিবেশে, গ্রামীণ পরিবেশে, শহরের কোলাহলের বাইরে গিয়ে সেই হোমস্টে ফ্যাসিলিটির উপভোগ আপনারা করবেন। আজকের এই সাংবাদিক বৈঠকে আপনাদের মাধ্যমে আমি আরেকটা আহ্বান রাজ্যবাসীর কাছে রাখছি যে আগামী দিনে আমরা এই প্রাইভেট সেক্টরে বিভিন্ন জেলায় এই হোমস্টে ফ্যাসিলিটি আরো উন্মুক্ত করতে চাই জনগণের জন্য। তাই খুব শীঘ্রই আমাদের ক্যাবিনেট হবে, হোমস্টে পলিসি কি হবে সেটা নিয়ে রাজ্য সরকারের দপ্তরের। এই ক্যাবিনেট করার পর, হোমস্টে পলিসি করার পর আমরা সারা রাজ্যে সংবাদপত্রের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব। যারা প্রাইভেট এন্টারপ্রেনিয়ার, যারা হোমস্টে ফ্যাসিলিটির মাধ্যমে ব্যবসা করতে চান, তারা যেন সেখানে ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করে, দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, অ্যাপ্লিকেশন ফরম্যাট থাকবে, সেগুলো ফিল আপ করে যে কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আপনারা জমা দেবেন এবং আপনাদেরকে সেখানে লাইসেন্স বা অনুমতি প্রদান করা হবে, যাতে আপনারা এই হোমস্টে ফ্যাসিলিটি গুলো চালু করতে পারেন। আমরা কয়েকদিন চেয়ে নিচ্ছি ক্যাবিনেট পর্যন্ত যে হোমস্টে পলিসি, সেই পলিসিটা আমরা চালু করব এবং অফিসিয়ালি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব, অ্যাপ্লিকেশন ইনভাইট করব। প্রাইভেট যারা হোমস্টে ফ্যাসিলিটি প্রোভাইড করতে চায়, ব্যবসা করতে চায়, তাদের কাছে তারা যেন পার্টিসিপেট করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে আমরা তাদেরকে লাইসেন্স প্রদান করব। সাংবাদিক বন্ধুরা, তো প্রাথমিকভাবে আমরা আগামী 12 তারিখ নারিকেল কুঞ্জে সেই হোমস্টে ফ্যাসিলিটি 11খানা এগুলোকে আমরা উদ্বোধন করব প্রাথমিকভাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের এই যে নারিকেল কুঞ্জ, যা বিশ্বের পর্যটকদেরকে আকৃষ্ট করে এবং যারাই সেখানে যান, কেউ ফিরে এসে বলেন যে মরিশাস, কেউ ফিরে এসে বলেন যে লাক্ষাদ্বীপ, কেউ ফিরে এসে বলছেন মালদ্বীপ। অর্থাৎ একটা কর্নারে থেকেও ত্রিপুরা রাজ্য আজকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রয়াসে যাতায়াতের ক্ষেত্রে সমস্ত দিক থেকে যেখানে উন্নতি সাধন করছে, পর্যটনের ক্ষেত্রেও আনএক্সপ্লোর্ড ডেস্টিনেশন হিসাবে ইতিমধ্যে ছবিমুড়া এবং নারিকেল কুঞ্জ বিশ্বের পর্যটকদের কাছে একটা আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নারিকেল কুঞ্জে আপনারা জানবেন, এবং আমি খুশির সাথে বলছি যে সেখানে 4টা আইল্যান্ড রয়েছে: চিত্তপাড়া, অমূল্য সাধন পাড়া এবং টুইন আইল্যান্ড, সেখানে 2টো, টোটাল 4টা আইল্যান্ড। সেখানে আমাদের প্রাথমিকভাবে আমরা মিনিস্ট্রি অফ ডোনারের থেকে নর্থ ইস্টার্ন স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম নেসিডস 30 কোটি টাকা আমরা অনুদান হিসেবে নিচ্ছি এবং এই 30 কোটি টাকা দিয়ে ওই 4টা যে আইল্যান্ড নারিকেল কুঞ্জের আশেপাশে, এই 4টা আইল্যান্ডকে আমরা উন্নত করব। একটা আইল্যান্ডের সাথে আরেকটা আইল্যান্ডের কানেক্টিভিটি আমাদের থাকবে ফুটব্রিজের মাধ্যমে, এবং পরিকাঠামোগত উন্নয়ন করে নেসিডের ফান্ড দিয়ে 30 কোটি টাকার যে ফান্ড 4টার জন্য, সেখানে আমরা আরো পর্যটনকে আকৃষ্ট করব। অর্থাৎ ওই আইল্যান্ড গুলোকে আরো কি করে উন্নত করা যায়, নারিকেল কুঞ্জের জলাশয়ের আশেপাশে চতুর্দিকে, এই 30 কোটি টাকা দিয়ে আমরা সেই কাজটা করব আগামী দিনে, যেটা আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে। এবং গত বিধানসভা অধিবেশনেও সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের
ছবিমুড়াতে টোটাল 51টা লঘাট কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের 41টা লঘাট চালু হয়েছে এবং বাকি 10টা লঘাট, টোটাল আমাদের 51টা লঘাট, 41টি লঘাট ফাংশনাল রয়েছে এবং বাকি 10টা লঘাট যেগুলো ছবিমুড়াতে রয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই উদ্বোধন করব এবং জনগণ, পাবলিক যেন তার ফ্যাসিলিটি নিতে পারে, যেটা নারিকেলকুঞ্জে নিচ্ছে বা বিভিন্ন জায়গায় নিচ্ছে, সে ব্যবস্থা আমরা করব। অর্থাৎ ছবিমুড়ার 10টা লঘাট যার নির্মাণ কাজ শেষ, খুব শীঘ্রই আমরা তার উদ্বোধন করব এবং মানুষের জন্য, জনগণের জন্য সেটা উৎসর্গ করব, তুলে দেব যাতে তারা সেটা ব্যবহার করতে পারে। তার বাইরে নারিকেলকুঞ্জে আমাদের হাউস বোট 5 কোটি টাকা ব্যয় কাজ চলছে হাউস বোটের, যেগুলো আমরা বাইরের প্রদেশে দেখি। এই কনসেপ্ট, হাউস বোটের কনসেপ্ট আমাদের রাজ্যে ছিল না, কিন্তু যেহেতু নারিকেলকুঞ্জ একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে, চতুর্দিকে জলাশয় বেষ্টিত একটা পর্যটন ক্ষেত্র, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাথমিকভাবে আমরা একটা হাউস বোট, যার খরচ প্রায় 5 কোটি টাকা, তার টেন্ডার হয়েছে, কাজ চলছে, আগামী কয়েক মাসের মধ্যে সেই হাউস বোট আমরা চালু করতে পারবো সেই নারিকেলকুঞ্জে। এবং সেই হাউস বোট চালু হওয়ার পর তার ইউটিলিটি বা জনগণের তরফ থেকে যে রেসপন্স, সেটার উপর নির্ভর করে আগামী দিনে আমরা হাউস বোটের সংখ্যা আরো বৃদ্ধি করব। তার বাইরে আমাদের স্পিড বোট, মোটরাইজড, আমাদের অত্যাধুনিক নৌকা, এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবছি। পর্যটন দপ্তর বিশেষ করে যে জলাশয় ছবিমুড়া এবং আমাদের নারিকেলকুঞ্জে রয়েছে, সেগুলোতে আরো কিভাবে তার সংখ্যা বৃদ্ধি করা যায়। সাংবাদিক বন্ধুরা, আমাদের ভারত সরকারের স্বদেশ দর্শন 1 প্রকল্পে আমরা অনেক উন্নয়ন কর্মসূচি করেছি, যেটা নারিকেলকুঞ্জের কথা আমি বললাম, ছবিমুড়ার কথা আমি বললাম। তাতে যে অর্থ আমরা খরচ করেছি সেটা স্বদেশ দর্শন 1 প্রকল্পে আমরা সেটা করেছি। এবার সরকারিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্বদেশ দর্শন 2 আমাদেরকে প্রদান করা হচ্ছে এবং আগরতলা ডেস্টিনেশন এবং ঊনকোটি ডেস্টিনেশন, দুটো ডেস্টিনেশনে আমাদের 70 কোটি টাকা করে টোটাল 140 কোটি টাকা প্রদান করা হবে। আগরতলা ডেস্টিনেশন এবং ঊনকোটি ডেস্টিনেশনে কি কাজ হবে, পরিকাঠামোগত দিক থেকে কি উন্নয়ন হবে, পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য কি সিদ্ধান্ত আমরা গ্রহণ করব, তার কাজ যে ডিপিআর, সেই ডিপিআর তৈরির পর্যায়ে রয়েছে এবং পিডিএমসি সরকারিভাবে ভারতবর্ষের সরকার থেকে অ্যাপয়েন্ট করা সেই পিডিএমসি সেই ডিপিআর এর কাজ তারা করছে। আমাদের দুটো ডেস্টিনেশন, আগরতলা ডেস্টিনেশন 70 কোটি টাকা এবং ঊনকোটি ডেস্টিনেশন, সেখানে 70 কোটি টাকা, টোটাল 140 কোটি টাকা প্রদান সেখানে করা হবে। এবং আমরা বিশ্বাস করি এই অর্থ দিয়ে আমরা ঊনকোটির আশেপাশের যে এলাকা এবং আগরতলা আশেপাশে সব এলাকাগুলোতে আমরা খরচ করে পরিকাঠামো দিক থেকে আরো নতুন নতুন কিছু টুরিস্ট ডেস্টিনেশন আমরা তৈরি করতে পারবো, যাতে করে লাইভলিহুড আসবে এবং রাজ্য সরকারের দপ্তরে রেভিনিউ জেনারেট হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের যে তথ্য আমি আপনাদেরকে প্রদান করেছিলাম যে 2022 এবং 23-এর সঙ্গে 2023 এবং 24 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে যে টুরিস্ট ত্রিপুরা রাজ্যে এসছে,
যে সংখ্যাটা আমি বলেছিলাম যে 22-23-এ বিদেশি টুরিস্ট এসছে 5,964 জন। 22-23 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিদেশি টুরিস্ট এসছে 5,964, 5,964 জন। সেটাই 23 এবং 24-এ বিদেশি টুরিস্ট এসছে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে 19,614 জন। 19,614 জন বিদেশি টুরিস্ট ত্রিপুরা রাজ্যে এসছে, যেখানে 22-23-এ ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 5,964 জন। একটা ব্রেকআপ আমি আপনাদেরকে দিতে চাইছি যে এই যে বিদেশি টুরিস্ট 22-23-এ অক্টোবর মাসে বাংলাদেশ থেকে এসছে 1964 জন, ইউনাইটেড কিংডম ইউকে থেকে এসছে 3 জন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএস থেকে এসছে 4 জন এবং মাল্টা থেকে এসছে 1 জন অক্টোবর মাসে। নভেম্বর মাসে 22-23-এ বাংলাদেশ থেকে এসছে 1590 জন, ইউকে থেকে এসছে 2 জন, ইউএসএ থেকে এসছে 3 জন এবং কানাডা থেকে এসছে 2 জন। ডিসেম্বর মাসে 22-23 সালে বাংলাদেশ থেকে এসছে 2378 জন, ইউকে থেকে এসছে 3 জন, কানাডা থেকে এসছে 1 জন, ইতালি থেকে এসছে 3 জন, ডেনমার্ক থেকে এসছে 4 জন, মায়ানমার থেকে এসছে 2 জন এবং নেদারল্যান্ড থেকে এসছে 2 জন। অর্থাৎ 22 এবং 23 সালে আমাদের যেটা আমি বললাম যে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে ফরেন টুরিস্ট সেটা হচ্ছে 5,964 জন। এবার আমি 23-24-এর ফিগারটা আপনাদেরকে দিচ্ছি। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সেম 3 মাসে, তাতে অক্টোবর মাসে বাংলাদেশ থেকে এসছে 4,088 জন, ইউএসএ থেকে এসছে 5 জন, সাউথ আফ্রিকা থেকে এসছে 1 জন, নেপাল 1 জন, জার্মানি থেকে এসছে 10 জন, নিউজিল্যান্ড থেকে এসছে 11 জন, সিঙ্গাপুর থেকে এসছে 1 জন। নভেম্বর মাসে এই 23-24 সালে বাংলাদেশ থেকে এসছে 3,453 জন, ইউকে থেকে এসছে 7 জন, স্পেন 1 জন, ফ্রান্স 14 জন, সুইজারল্যান্ড 2 জন, চেকোস্লোভাকিয়া 1 জন, কানাডা 1 জন, 2 জন, স্কটল্যান্ড 1 জন, ইউএস 7 জন, পোল্যান্ড 4 জন এবং জাপান থেকে এসছে 1 জন। লাস্ট ডিসেম্বর মাসে বিদেশি টুরিস্ট এই 23 এবং 24 সালে আমাদের এসছে বাংলাদেশ থেকে 11,980 জন, ইউকে থেকে এসছে 2 জন, ইউএসএ থেকে এসছে 4 জন, কানাডা থেকে এসছে 5 জন, ইটালি থেকে এসছে 2 জন, ডেনমার্ক থেকে এসছে 2 জন, মায়ানমার থেকে এসছে 8 জন, নেদারল্যান্ড থেকে এসছে 1 জন। অর্থাৎ টোটাল এই ফরেন টুরিস্ট যারা রয়েছে 23 এবং 24 সালে আমাদের টোটাল যে সংখ্যাটা 19,614 জন। আমি কান্ট্রি ওয়াইজ ডাটাটা বা ফিগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখবেন যে আমাদের যে টুরিস্ট সার্কিট বা ত্রিপুরা যে ডেস্টিনেশন এজ এ হোল বাংলাদেশ থেকে সংখ্যাটা বেশি, কারণ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী বিদেশি রাজ্য মানে দেশ। পাশাপাশি আমাদের ইউরোপিয়ান কান্ট্রি থেকে যেমন এসছে, আমাদের ইউএস থেকে এসছে, আমাদের পার্শ্ববর্তী আমাদের মায়ানমার, নেপাল এ সমস্ত কান্ট্রি থেকেও টুরিজম আকৃষ্ট হয়ে ত্রিপুরাতে পর্যটকরা আসছে। তো স্বাভাবিকভাবেই সৌরভ গাঙ্গুলির অ্যাপয়েন্টমেন্টের পর আমরা দেখতে পাচ্ছি যে টুরিস্ট ফুটফলটা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি আমাদের রেভিনিউ জেনারেশনটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরো কিছু ছোট ছোট আমাদের প্রকল্প যেগুলো
আপনাদেরকে আমরা জানাতে চাইছি, রাজ্যের জনগণকে জানাতে চাইছি, চতুর্দশ দেবতার যে মন্দির, সেখানে আমাদের 12 কোটি টাকা নির্মাণ ব্যয় করে নতুন ভাবে কাজ করার জন্য টেন্ডার হয়েছে, পর্যটকদেরকে আরো আকৃষ্ট করার জন্য। কারণ এটা আমাদের একটা ধর্মীয় স্থল, চতুর্দশ দেবতা বাড়ি খয়েরপুরে। আমাদের কসবা কালীবাড়িতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 18 কোটি টাকা প্রদান করেছে, সেখানে কসবা মায়ের মন্দির থেকে শুরু করে তার আশেপাশে স্থানটাকে আরো আকৃষ্ট করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবং চতুর্থ দেবতার যে মন্দিরের কথা আমি 12 কোটি টাকার কথা বললাম, সেটাও এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সেখানে অর্থ প্রদান করা হচ্ছে। টেন্ডারের কাজ হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সে কাজ আমাদের সম্পন্ন হবে। তার বাইরে আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন, মাতা ত্রিপুরী সুন্দরী যে আমাদের মন্দির, পৃথিবী বিখ্যাত শক্তিপীঠ, প্রসাদ প্রকল্পে সেখানে কাজ চলছে এবং 37 কোটি 80 লক্ষ টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 25 কোটি 63 লক্ষ টাকা পাওয়া গেছে এবং অর্থ ব্যয় করা হয়েছে। বাকি অর্থের কাজ চলছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে মিলে এই প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে সেখানে ঢেলে সাজানো হচ্ছে, কাজ চলছে। এটা খুব শীঘ্রই আশা হবে সম্পূর্ণ হবে বলে আমরা মনে করি। এই তথ্যগুলো দেওয়ার জন্য এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের পর্যটন যে বহুমুখী পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে, সে বিষয়ে অবগত করার জন্য রাজ্যের জনগণকে আপনাদের মাধ্যমে আজকের এই সাংবাদিক বৈঠক। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি। আমাদের সেক্রেটারি এবং ডাইরেক্টর সাহেব আছেন, আমি ব্যক্তিগতভাবে আছি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আচ্ছা, জম্পুইল নিয়ে রাজ্য এবং বহিরাজ্যের লোকেদের এবং পর্যটকদের একটা বাড়তি আকর্ষণ বা উন্মাদনা থাকে। জম্পুইলকে নতুন ভাবে সাজানোর জন্য কি কি পরিকল্পনা আছে, বা ওইখানকার নেট কানেক্টিভিটি দুর্বল একটা অভিযোগ থাকে, কমিউনিকেশনটা এখন মোটামুটি কিছুটা ঠিক চলছে বা হচ্ছে। জম্পুইল নিয়ে সরকারের কি? দেখুন, জম্পুইল যে আমাদের টুরিস্ট লজ, সেখানে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাকে উন্নত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। কানেক্টিভিটি অনেকটাই উন্নতি হয়েছে, সেটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু ভৌগোলিকভাবে জিওগ্রাফিক্যালি যে লোকেশন, সেটাকে তো আমরা ঠিক করতে পারবো না, রাজ্য সরকার ঠিক করতে পারবে না। কিন্তু কিছু কিছু ড্রব্যাকস আমাদের কানেও সেখানে আসে। সেখানে অ্যাকোমোডেশন, ফুডিং নিয়ে ডাইরেক্টর এবং সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে, আমরা খুব শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করব। এবং হোমস্টে যে কথা আমি বলছিলাম, জম্পুই হিলেও সেখানে আমাদের 4খানা হোমস্টে আমরা চালু করব খুব শীঘ্রই, নারকেল কুঞ্জের পরবর্তী সময় জম্পুই হিলে। এবং সেটাকে আরো কি করে আকৃষ্ট করা যায়, ইতিমধ্যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম জম্পুই হিলে সেখানে রয়েছে, আপনি জানেন। আমাদের লজিং, ফুডিং সেখানে ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটাকে আরো উন্নত করতে হবে। কারণ আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক এলিগেশনস বা কমপ্লেন সেখানে এসছে, আমি ডাইরেক্টরকেও সেগুলো ফরওয়ার্ড করেছি, উনিও ব্যবস্থা গ্রহণ করেছেন। তো আগামী দিনে যাতে এগুলো না হয়, সেটা না হয় কাম্য। কারণ মানুষের মধ্যে জম্পু হিল নিয়ে একটা শৈল শহর আমাদের জম্পু হিল, তো সেটাকে নিয়ে মানুষের মধ্যে একটা বাড়তি উন্মাদনা রয়েছে, আকর্ষণ রয়েছে। এবং সেটাকে কি করে আরো আকর্ষণটাকে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমরা কথা বলে আগামী দিনে নিশ্চয়ই বিভিন্ন সমস্ত পরিকল্পনা গ্রহণ করব এবং এটাকে আরো মেক ইট মোর অ্যাট্রাক্টিভ, এই টুরিস্ট ডেস্টিনেশনকে আমাদের সেটা প্রয়াস। নেট কানেক্টিভিটি নিয়ে একটা প্রবলেম আছে। আমরা বিএসএনএল এবং এয়ারটেলের সঙ্গে কথা বলবো। আলোচনায় নেট কানেক্টিভিটি নিয়ে আমার কাছে কোনো ফিডব্যাক ছিল না। আপনি নিশ্চয়ই বলেছেন, আমরা এয়ারটেল বা বিএসএনএল এর সঙ্গে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। মন্টাং ভ্যালু রিসেন্টলি খুব মানে পপুলার হয়েছিল মাঝখানে, তো আবার এই গত কয়েকদিন আগে একটা ওখানে ঝামেলা হলো।
অ্যাকচুয়ালি ওটা কি মানে ট্যুরিজমের আন্ডারে আনার বা এই ধরনের কোনো পরিকল্পনা গভর্নমেন্টের আছে, না এটা এরকম প্রাইভেটলি চলবে বা এরকম ব্যবস্থা? দেখুন না, মাউন্টেন ভ্যালি so far my knowledge runs, it comes under forest department. I mean the area, the land, it comes under forest department. Tourism is not the owner of the land. তো সেই ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে। এবং আমি বলবো, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বা কারোর বিরুদ্ধে কথা বলতে চাইছি না, যারাই কাজটা করেছে কেন হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। সমস্ত কিছু গভর্নমেন্টের সঙ্গে মিলে একটা এমিকেবল সলিউশনের মাধ্যমে যেন আমরা করতে পারি, সেই জিনিসটি মাথায় রাখা উচিত। কারণ আমাদের রাজ্য ছোট হলেও ব্লেসড উইথ আপনার প্রাকৃতিক যে সৌন্দর্য, সেখানে তার আশীর্বাদ আমাদের রয়েছে রাজ্যে। ন্যাচারাল যে বিউটি, সেটা আমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যে রয়েছে এবং আনএক্সপ্লোর্ড, মন্টান ভ্যালি একটা আনএক্সপ্লোর্ড টুরিস্ট ডেস্টিনেশন। দায়িত্ব নিতে হবে ফরেস্ট দপ্তরকে, কারণ ত্রিপুরা রাজ্যের 2/3 হচ্ছে আমাদের ফরেস্ট ল্যান্ড, মানে ডিসি অঞ্চল। তো স্বাভাবিকভাবেই আপনার এটাও ফরেস্টের আওতায় আসে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে সে দায়িত্ব নিতে হবে। এবং আগামী দিনে যদি ট্যুরিজমকে বলা হয় দায়িত্ব নিয়ে কাজ করতে ফরেস্ট দপ্তরের সঙ্গে মিলে, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আলোচনা করবো এবং আমরা এগিয়ে যাব। কিন্তু এটা যেন কোনো অবস্থাতে কেওটিক পরিস্থিতি না হয়। জোর করে কোনো কিছু সম্ভব হবে না, অ্যামিকেবলি সমস্ত কিছু সমাধান করতে হবে। আচ্ছা, আরো যে 11টা লঘাট 12 ফেব্রুয়ারি উদ্বোধন করবে, 11টাই কি বেসরকারি না সরকারি? এগুলো আমাদের ছবিমুড়াতে রয়েছে, ছবিমুড়াতে। এবং ছবিমুড়াতে আপনারা জানেন যে আগামী দিনে ছবিমুড়াতে আমাদের প্রায় 60 কোটি টাকা টেন্ডার হয়েছে ছবিমুড়ার পরিকাঠামোগত উন্নয়নে। সেখানে লঘাট হবে, সেখানে টোটাল আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে, আগামী 2 বছরের মধ্যে ছবিমুড়া এবং নারিকেল কুঞ্জের যে টোটাল যে চিত্রটা, সেটা আমরা পাল্টে দেওয়ার চিন্তা ভাবনা করছি। না, আমি বলছিলাম হোমস্টে, 11 হোমস্টে যে আপনি উদ্বোধন করবেন। এটা নারিকেল কুঞ্জে। হ্যাঁ, নাইডুল যেতে বলছিলাম, ওটা মানে কার মানে বেসরকারি ভাবে? এটা বেসরকারি, হোমস্টে তো গভর্নমেন্ট করবে, গভর্নমেন্টের তো কোনো ঘর নেই, প্রাইভেটলি হোমস্টে করতে হবে। আমরা সাপোর্ট করব। আমাদের যে ট্যুরিজম পলিসি, সেই ট্যুরিজম পলিসিতে আমাদের রয়েছে যে আমরা কেউ যদি প্রাইভেট এন্টারপ্রেনার আসে, সেখানে আমরা তাদেরকে সাপোর্ট করব। করতে হবে আপনাকে, প্রাইভেট যারা ওনার তাদেরকে করতে হবে। হোমস্টেতে ফুডিং ফ্যাসিলিটি থাকবে? থাকবে, ফুডিং থাকবে, লজিং থাকবে, সমস্ত কিছু একদম। হোমস্টেতে আর ফুডিং ফ্যাসিলিটি থাকে না। না, এটা এখন অপশন থাকবে। এখন আপনি টুরিস্ট, আপনি গেলেন সেখানে গিয়ে বললেন যে না, আমি খাওয়া বাইরে খাবো, আমি হোটেলে থাকবো, শুধু আমি লজিং চার্জ দেব, ইউ আর মোস্ট ওয়েলকাম। সেখানে ইউ উইল ফাইন্ড অল এভিনিউজ দেয়ার। আপনি চুজ কোনটা করবেন সেটা আপনার উপর নির্ভর করবে, কিন্তু অপশন থাকবে, ফুডিং, লজিং, এভরিথিং। মানে আমি বাড়িতে আমার ইচ্ছা হলো আমি আজকে হোটেলে খাবো, রেস্টুরেন্টে খাবো, আমি ঘরে খাবো না, কিন্তু আমি ঘরে থাকবো। এমন ভাবে হোমস্টে মানে ইউ উইল ফিল অ্যাট হোম। বাড়িঘরের যা ফ্যাসিলিটি সমস্ত কিছু থাকবে, আপনি প্রাকৃতিক পরিবেশে, মনোরম পরিবেশে, শহরের কোলাহলের বাইরে আপনি সেটা থাকতে পারবেন। কেন্দ্রীয় বাজেট এখানে পরিবহন ক্ষেত্রে অনেকটা দেওয়া হয়েছে, কিছু বলে না? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, বাজেট আমি পুরো দেখিনি, কিন্তু যতটুকু স্যালিয়েন্ট ফিচার্স গুলো আমার কাছে এসেছে, পরিবহন থেকে ট্যুরিজম ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের ফিনান্স মিনিস্টার অনারেবল নির্মলা সীতারামনজি বলেছেন ট্যুরিজম ক্ষেত্রে অনেক অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু কত টাকা দেওয়া হবে সেটা উল্লেখ করেননি। এবং দিস উইল রিফ্লেক্ট ইন দ্য নেক্সট বাজেট, কারণ এবারকার বাজেটটা একটা ফুল ফ্লেজেড বাজেট নয়, ইন্টারিম বাজেট। তো ইন্টারিম বাজেট আপনারা জানেন যে এই মাসের শেষে না হয় ফার্স্ট উইক অফ মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, লোকসভা ইলেকশন। তো স্বাভাবিকভাবেই আমাদের লোকসভা ইলেকশনের যে টাইমটা, সেই টাইমে যে টাকাটা দরকার নেক্সট সরকার গঠন পর্যন্ত, সেই টাকাটা অনুমান করে আজকে বাজেটে রাখা হয়েছে। তো এই 2 মাসে ট্যুরিজমকে কত দেবে, পরিবহনকে কত দেবে, দিয়েও কি করবে, উইথ এফেক্ট ফ্রম তো এপ্রিল থেকেই আসবে। সেটা 2 মাস সরকার বা দেশ চালানোর জন্য যে টাকাটা খরচ, সেটা করা হবে ইন্টারিম বাজেট, আমরা যাকে ভোট অন অ্যাকাউন্ট বলি। তো সেটা করা হয়েছে আজকে। ইন্টারিম বাজেট হবে আবার নতুন সরকার গঠিত, ফুল ফ্লেজেড বাজেট হবে আবার নতুন সরকার গঠিত হওয়ার পর, এটাকে ইন্টারিম বাজেট। এই বাজেটে শুধু আগামী 2 মাসে দেশ চালাতে কত টাকা দরকার সেই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে। আর আমাদের সরকারের বিগত দিনে যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো মোদীজির নেতৃত্বে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করব যে আগামী দিনে শুধু
ট্যুরিজম নয়, ট্রান্সপোর্ট নয়, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখুন বিগত 10 বছরে সিন্স 2014 আজকে আমরা 24-এ দাঁড়িয়ে প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, ন্যাশনাল হাইওয়ে বলুন, মোদিজি বলেন হীরা মডেল, হাইওয়েজ, রেলওয়েজ, এয়ারওয়েজ, ইন্টারনেট, প্রতিটা ক্ষেত্রে আমরা 2G তে ছিলাম, আজকে আমরা 5G তে আছি। আমাদের রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে, লোকমান্য তিলক এক্সপ্রেস থেকে শুরু করে, আমাদের কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমাদের রেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের ফ্লাইটের কানেক্টিভিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের ন্যাশনাল হাইওয়েজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দিন দিন বাড়ছে প্রতিটা ক্ষেত্রে। তো এই জিনিসগুলো মাথায় রেখেই বাজেট হবে, আমরা বিশ্বাস করি এই ইন্টারিম বাজেটের পরেও যে বাজেট হবে, ফুল ফ্লেজেড বাজেট, তাতে ত্রিপুরা রাজ্য বিশেষ অগ্রাধিকার পাবে এবং উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সেখানে আরো আবার সূচনা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।